স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। একসময় নতুন পোশাকের পাশাপাশি গানের নতুন অ্যালবাম সংগ্রহ ছিল ঈদের অন্যতম আকর্ষণ। তাতেই ঈদের অডিও বাজার আলাদা প্রচার পেত গণমাধ্যমে। পাইরেসির যুগে এসব এখন অতীত। অ্যালবাম মুক্তির সেই জোয়ার এখন আর নেই। তবে ঈদে এখন বড় বিনোদন টিভিতে সরাসরি গানের আয়োজন। ঈদে টানা কয়েকটা দিন চ্যানেলগুলিতে এমন আয়োজন থাকবেই। আজকের আলোচনা তাই গানের ঈদ। কথা বলতে স্টুডিওতে আছেন তারকা সঙ্গীত শিল্পী ফাহমি নবী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, যিনি অবশ্যই তারকা বটে। স্বাগত আপনাদের। এছাড়া কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন জনাব আয়ুব বাচ্চু এবং বালাম। ফাহমিদা আপা, আগে সঙ্গীত শিল্পীদের ঈদ ছিল অ্যালবাম মুক্তির প্রস্তুতি, প্রতীক্ষা। এখনকার প্রস্তুতি এক এক দিন এক এক চ্যানেল স্টুডিও কনসার্ট করার। একটা বদল তো ঘটেছে, এই বদলটাকে কিভাবে দেখেন? পরিবর্তন যদি বলি। আসলে আমরা খুব পরিবর্তনের মধ্যেই আছি। এমন না যে খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয় না সবকিছু। তো যখনই যেই চেঞ্জটাই আসুক না কেন, আমরা সেটার সাথেই নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি। তো চলছে আর কি। আয়োজনে খুব টেনশন থাকে, কারণ ঈদের দিনই প্রথম দিনই লাইভ শো, তো ওটাই নিয়ে একটা টেনশনের মধ্যে থাকতে হয়। বাট এই চেঞ্জটাও খারাপ না। বাট আমাদের যেটা আমরা আরো আলোচনায় যখন যাব তখন বলতে পারবো আর কি, বিষয়টা যে ভালো হচ্ছে না, খুব বেশি আসলে প্রেসার পড়ে যাচ্ছে। আমি এই জায়গা থেকে আসিফ ভাইয়ের কাছে চলে যেতে চাই। আসিফ ভাই, আপনার কাছে কেমন লাগে এই পরিবর্তনটা? অবশ্যই এবার অনেকদিন পরে আমরা আপনার একটা নতুন একক অ্যালবাম পেলাম, সুতরাং অ্যালবামের জন্য কিছুটা অপেক্ষা আমাদের আছে। আপনারও নিশ্চয়ই কিছুটা আগ্রহ আছে যে দর্শকরা আবার আপনি কিভাবে নেয়। তারপরে এই পরিবর্তনটা সম্পর্কে যদি না, পরিবর্তন ভালো। আমাদের এখন মানুষের সামনে আসা খুব ইজি হয়ে গেছে, অনেক মিডিয়া ব্যাপকতা, এটা একদিক থেকে ভালো। আর আমাদের দেশের সিস্টেম লসের কারণে হয়তো অনেকভাবে বাঁকা চোখে দেখতে হয়। আবার মাঝে মধ্যে আবার ঈদের মধ্যে আমাদের দেশ বাদ দিয়ে ইন্ডিয়ান আর্টিস্ট চলে আসে, বিদেশি আর্টিস্ট চলে আসে। তো আসলে মূল্যায়নের দিক থেকে অনেক বিচার বিশ্লেষণ করে কথা বলতে হবে, কারণ আমাদের চ্যানেলগুলো আসলে প্রপারলি তার দায়িত্ব পালন করছে কিনা, পাশাপাশি আমরা কতটুকু সার্ভিস দিচ্ছি বা পাচ্ছি, এগুলো বিশ্লেষণের ব্যাপার আছে। যেহেতু গানের ঈদ নিয়ে কথা হচ্ছে, আমি শুধু বলতে চাই যে একটা অ্যালবাম এসছে আমার 3.5 বছর পরে, এবং বাংলাদেশে 138টা কোম্পানি এমআইবি এই প্রথমবারের মতো সমস্ত কোম্পানি মিলে আমার অ্যালবামটা ডিস্ট্রিবিউট এবং মার্কেটিং করছে। তো এটা শুধুমাত্র আমার অ্যালবাম না, আমাদের যে অ্যালবামগুলো ফাহমিদা অ্যালবাম বাদ যেগুলো বের হয়েছে, আমরা টোটালি একসাথে কাজ করছি। এবং আমাদের সিঙ্গারদের ঈদের আগের দিন থেকে বা ঈদের পর পর্যন্ত টানা 6 দিন 7 দিন লাইভ প্রোগ্রাম থাকবে। এটা একটা মজার ব্যাপার যে একটা সময় আমরা গানের মধ্যে থাকতে পারবো। এটা মজার জিনিস, আমার ভালো লাগে। ফাহমিদা পাও নিশ্চয়ই মানে মাথা নাড়ছেন এবং খুশি হয়ে মাথা নাড়ছেন যে একটা গানের মধ্যে থাকা, এটা ভাবাটাই আসলে গানের মধ্যে থাকা মানে কিন্তু মানুষের অনেক কিছু থেকেই মুক্তি আর কি। যেমন আমারও এবার অ্যালবাম এসছে একটা, ইচ্ছে হয়। তো সবকিছু মিলিয়ে আমরা বেশ বেশ একটা উৎসবে আছি। আপা, আরেকটা বিষয় যদি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতাম, এখন কিন্তু আরেকটা মানে মানে এটা এই বছরই আসছে তা না, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সরশিপের মাধ্যমে এটা বাইর করা। এটা আপনি কিভাবে দেখেন? বড় বড় টেলিফোন কোম্পানিগুলি বা বড় অন্য কর্পোরেট কোম্পানিগুলি স্পন্সর করছেন, কারণ পাইরেসির কারণে ঠিক বাজার থেকে দর্শকের বা শ্রোতার কাছ থেকে নেওয়াটা চেয়ে এখন স্পন্সরশিপটা বড় হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে। এই কথা বলতে গেলে আসলে আমরা একটু আসিফের কাছ থেকে আগে আসলে আমাদের যেটা আসলে আগে ছিল, যেটা একটা শিল্পীকে কোম্পানি অফার করত যে সম্মানের সাথে, যে আপনার গানগুলো মানুষকে শোনাতে চাই, আপনি কি একটা অ্যালবাম করবেন। এখন শিল্পীকেই তার বেঁচে থাকার জন্য, তার টিকে থাকার জন্য চিন্তা করতে হয়, আমার আইডেন্টিটি কে আমি ঠিক রাখতে চাই। তার কারণেই আর সাংবাদিকরাও এমন, আপা আপনার কবে আরেক নতুন অ্যালবাম, এই যেমন আজকে একজন বলছে মাত্র আমার অ্যালবাম রিলিজ হলো, বলছে আপনার নেক্সট অ্যালবাম কবে হচ্ছে। দিস ইজ ফানি, বাট একটা জিনিস হলো যে যে কোম্পানির স্পন্সরটা না পেলে আমাদের অ্যালবাম করাটা একটু রিস্কি হয়ে যায়, আসলে সম্ভব না। আসিফ ভাই, আপনি? আমি কখনো আমি স্পন্সর নিই নাই। ডুয়েট অ্যালবামে ছিল, যেটা স্কয়ারের ছিল এবং দেশি কোম্পানি ডেফিনেটলি। আর আপনি যেটা বলতে চাচ্ছেন বেসিক্যালি যে ফোন কোম্পানির মাধ্যমে, মূল কথাটা যেটা নুমাব আমার দিকে ডাইভার্ট করার চেষ্টা করলো, এই ডিটেলে যে আপা আবার প্যাচটা কম বোঝে, সরল মানুষ, আমি একটু প্যাচটা বুঝি। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা নতুন কালচার চালু হয়েছিল বেশ কিছুদিন আগে, 2-3 বছর ধরে, যে আগে আমরা মোবাইলে গান রিলিজ করব, 1 মাস পরে আমরা সিডিতে অ্যালবামটা প্রকাশ করব, সিডি আকারে। এটা একটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, এবং এটার বিনিময়ে হয়তো কয়েকটা শো পেতো বা ওই ফোন কোম্পানির মডেল হয়ে যেতাম আমরা, যারা আমরা করেছি। তো
তো এখন আমি এখানে একটা চেঞ্জ নিয়ে এসেছি, আমার সাথে কিন্তু গ্রামীণ ফোন আছে এই অ্যালবামের সাথে, কিন্তু কন্ডিশন অন্যরকম। আগে সিডি বেরোবে, তারপরে কন্টেন্ট যাবে, বা ওইভাবে আমরা গ্রামীণ ফোনকে ইউজ করব আমাদের গানটা প্রচারের জন্য, এবং ওরা ওভাবে আগাচ্ছে। এবং বাংলা গানকে আপনি ম্যাক্সিমাম মোবাইল ফোন কোম্পানি ওয়ালে ঢুকেন, ওদের যে কালেকশনগুলো আছে আপনাকে প্রেজেন্ট করছে, ম্যাক্সিমাম দেখবেন যে বিদেশি। বাংলাদেশি গান ওই শিল্পীর সাথে প্রডিউসারের গন্ডগোল, প্রডিউসার গীতিকারের গন্ডগোল, সব- নানান ঝামেলায় আমাদের গানগুলি মানুষ পাচ্ছে না, বা আমরা ওইভাবে তাদেরকে প্রেজেন্ট করতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে আমরা এমন কোনো উন্নত পরিবেশে আমরা এখন যাইনি যে সিডি বাজার বন্ধ হয়ে যাবে। আর ডাউনলোডের ক্ষেত্রে তো বাংলাদেশে আপনার অবৈধ ডাউনলোড দরিদ্র.com, বিডি মিউজিক.com, অনেক ইলিগাল ওয়েবসাইট আছে যারা গানগুলো তুলে দিচ্ছে রেগুলার। সিডি পাইরেটেড, এখন পাইরেসি সিডি অতটা এফেক্টেড না এখন আর পাইরেসিটা। এখন মানসিকতার ব্যাপার, অডিও শিল্প আগাবে কিভাবে, কোন দলের মাধ্যমে, নাকি প্রডিউসারদের যে অফারটা আছে শিল্পীদের কাছে, বা শিল্পীদের যে দাবিটা আছে প্রডিউসারদের কাছে, একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমরা আগাবো, নাকি গন্ডগোল করব। তো এই চান্সে কিন্তু কিছু তৃতীয় পক্ষ বেনিফিশিয়ারি হচ্ছে, এবং সিনিয়ররা যে রয়্যালিটির জন্য ফাইট করছেন তাদেরটা যথেষ্ট যুক্তিযুক্ত। এই এই চিন্তাটা আগে থেকে আসলে ভালো হতো, কিন্তু অনেক পরে আসছে যখন ওনারা কোম্পানিগুলোর সাথে ক্ল্যাশে গেলেন। আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এখন কোম্পানিগুলোর কাছে কিন্তু জিম্মি হয়ে গেল, কারণ ওরা বলছে যে ওরাই। তোমাদের বড় ভাইরা বা বড় বোনরা যারা তোমাদের সিনিয়র্স যেটা আছেন, হ্যাঁ। তারা এখন আমাদের বিরুদ্ধে মামলা করছেন, আমাদের প্রডিউসারকে জেলে ঢোকাচ্ছেন। কিন্তু একটা পর্যায়ে তোমরা তো এমন করবা, তাহলে তোমরা আমাদের গানের রাইটস দিয়ে দাও, এবং সে যে বিজনেসটা করবে সেই বিজনেসের সাথে একটা লগ্নি করবে, এই লগ্নিটা তাকে কিন্তু ফেরত পেতে হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু প্রডিউসার টিকতে হবে, আবার শিল্পীদের ন্যায্য পাওনাটা পেতে হবে। গীতিকার সুরকার হচ্ছে সবচেয়ে বড় পার্ট আমাদের। আরেকটা পার্ট থেকে মিউজিশিয়ানস যারা বাজায়, যারা হয়তো শুরু করে না, গান লিখেন না বা গান না, ওদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, যেটা আমাদের পূর্বতন অ্যাসোসিয়েশন গুলোতে মুশকিল। অনেক কমপ্লিকেটেড কথা, সংক্ষেপে যেটা বলতে যে এক দাগে, সেটা হচ্ছে আমাদের এখন খুব বসা জরুরি, কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে সিনিয়র কাউকে মধ্যস্থতা করার জন্য আসতে হবে। নাহলে আমাদের রাজনীতির চাইতে খুব কমপ্লিকেটেড সিচুয়েশন মিউজিকে, কিন্তু আমি বলে দিলাম। সঙ্গীতের ক্ষেত্রে কমপ্লিকেটেড সিচুয়েশন নিয়ে ফাহমিদার কাছে জানতে চাইবো। তার আগে ফাহমিদা, আমি একটু পিছন থেকে আসতে চাই যে গানের মালিকানা নিয়ে একটি আসলে বড় তর্ক, মানে গানের মালিক আসলে কে, গীতিকার সুরকার কতখানি মালিক, গায়ক গায়িকা কতখানি মালিক। তো সেই ক্ষেত্রে আপনার মানে এটা নিয়েও একটা কমপ্লিকেশন সৃষ্টি হয় যে অনেক অনেক কিছু। ওই যে ও প্রথমে একটা কথা বললো না যে এত গন্ডগোল, আসলে শিল্প এমন একটা বিষয়, এত গন্ডগোল করে কোনো লাভ নাই। একটা ঘরে ভাই বোন থাকলে ঝগড়া হয়, কিন্তু মূল বিষয়টা কি, আমি একটা পরিবার। তো মূল বিষয়টা হচ্ছে একটা সঙ্গীত, সঙ্গীতকে নিয়ে এত টানা হেচড়ার আমি এটাতে আসলে পক্ষপাতী না। কারণ সঙ্গীত হচ্ছে সূক্ষ্ম জিনিস, সেটাকে মানুষ, সবচেয়ে বড় জিনিস যেটা শ্রোতার সাথে শিল্পীর সম্পর্ক, সেটাই তো আসলে নষ্ট হয়ে যাবে এত কিছু করতে গেলে। Right. তো এই মালিকানার বিষয়টা আসলে প্রত্যেকেই, সবাই যদি সমানভাবে তার ইউনিটি নিয়ে একটা চেন সিস্টেমে চলে, তাহলে আর সেখানটাই কিন্তু এত কিছু হয় না। কারণ শুধুই বিনোদন, সঙ্গীত হচ্ছে শুধুই সূক্ষ্মতা, শুধুই আনন্দ। কিন্তু সঙ্গীতকে ঘিরে যে বাণিজ্যটা আছে সেই বাণিজ্যটা সেই দিয়ে বাণিজ্য না, 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 আমি আসেন। এখানে জি। একটা কথা বলতে চাই। এই বাণিজ্য করতে গেলে আমাদেরকে, আমরা আসলে কি করব, সেই আমরা সনাতনী পদ্ধতিতে আমাদের কিছু কিছু আগাতে হবে। কারণ সিডি হচ্ছে একটা আইডেন্টিটি মানুষের, আর একটা হচ্ছে ওয়েবসাইট, হচ্ছে প্রযুক্তি, হচ্ছে সেখানটায় সবকিছুই করতে হবে। কিন্তু আমি সাধারণ দর্শককেও এখানে একটু ইনভলভ করতে চাই, যে তারা যে ডাউনলোড করে নিতে চায়, তারা ইজি, আরো কাছে সবকিছু কাছে পেতে চায়। ফোন, আগে আমাদের ফোন ধরতে যেতে হতো, এখন মুঠোফোন হাতে থাকে, হাতেই আমরা ধরি। তো সেরকম যদি একটু প্রিয় শ্রোতারা যদি তার প্রিয় শিল্পীর একটা সিডি, দুটা সিঙ্গারা, এক কাপ চা না খেয়ে একটা সিডি কিনে, আমার মনে হয় একটু কিছুটা হলেও আমরা উপকৃত হব। কোম্পানি একটু আমাদের সাথে একটু আরামের একটা সম্পর্ক দর্শকদের আসবে। প্রসঙ্গটাতে আমি আবার আসিফ ভাইয়ের কাছে একটা পুরনো প্রসঙ্গে ফিরে যেতে চাই। তার আগে আসিফ ভাই যে প্রস্তাবটি রাখলেন, সবাই মিলে একসঙ্গে বসা দরকার হ্যাঁ, এবং কারো মধ্যস্থতা করা দরকার, এই বিষয়টাতে আপনার একটু মূল্যায়ন শুনবো। নাহলে পলিটিক্সের চেয়ে, উনি বলেছেন পলিটিক্সের চেয়েও সঙ্গীতাঙ্গনের অবস্থা আরো না, জটিলতার না, দিকে আমাদের যাচ্ছে। জটিলতা কখনোই কমবে না। আসিফ যেটা বলছে, আমাদের বসতে হবে। কি বসতে হবে? আমাদের বসতে হবে যে আমরা ভাই সাধারণভাবে, স্বাভাবিকভাবে একটা গান করতে আসছি। আমি গান ভালোবাসি, নাহলে তো আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতাম, তাই না? আমরা কেন গান গাই? রাজনীতিবিদ হতে পারতেন। হ্যাঁ, আমি গান গাই কেন? কারণ গান গাইতে আমার ভালো লাগে, এবং আল্লাহর অনেক রহমত যে আমি যে কাজটা ভালোবাসি, আমি সেই কাজটা করে মানুষের কাছ থেকে ভালোবাসা পাই, এবং আমি এটা রুজি, এটাই আমার রুজি। তো এখানে একটা সমঝোতায় আসতে হবে সবকিছু মিলিয়ে। আসিফ ভাই, আপনি আমার এক সাংবাদিক বন্ধুকে একবার বলেছিলেন যে বাংলাদেশ তো এরকম পৃথিবীর বাইরের কোনো একটা দেশ হয়ে যায় নাই, অন্য সারা পৃথিবীতেই মানুষ একটা সিডির
প্রিয় গায়কের একটা সিডি সংগ্রহে রাখতে চায়, বাংলাদেশে কেন রাখতে চাইবে না? এই প্রসঙ্গটা যদি আবার একটু বলতেন, যে মানে আমি পাইরেটেড একটা বা ডাউনলোড করে একটা গান পাইলাম, কিন্তু আমার তো ইচ্ছা করতেই পারে যে আসিফ ভাইয়ের এটা সংগ্রহে আমি রাখি। এখন এটা বাজারের যে সিচুয়েশনটা আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সরি আমি আবার বেশি কথা বলি তো ঢুকে যাই। সেটা হচ্ছে সিডি একটা আইডেন্টিটি আমাদের, যে আমাদের একটা যে একটা অ্যালবাম বেরিয়েছে, আপনাকে গিফট করবো যে আপনি এটা আমার সিডিটা ভাই রাখেন, শুনেন এটা কেমন লাগে। দেখা যাচ্ছে কয়েকদিন পর আপনার কোড নাম্বার গিফট করবে, যে আপনি এই কোডে প্রেস করলে গান শুনবেন। তো এখন আসলে আমি বিদেশে ঘোরার সুযোগ হয়েছে, আমি দেশের পাশাপাশি খবর রাখার চেষ্টা করি আসলে বাণিজ্যটা কিভাবে হওয়া উচিত। এখনো কিন্তু আমেরিকায় আপনার ভিসিআর চলে, আপনারা দেখেছেন গাড়িতে এখনো অডিও ক্যাসেট চলে। তো আমরা কিন্তু আমেরিকার চাইতে রাইট কোন ক্যাসেট চলে এখন, টেপ আর কি। এবং কোনোভাবেই আপনি ওখানে প্রতিটা স্টেটে মানে শুধু 60টা 70টা করে বেতার অঞ্চল ভিত্তিক আছে রেডিও, এফএম রেডিও। ওরা এখনো যদি সিডি শুনতে পারে, ফিতা শুনতে পারে, আমাদের বাংলাদেশ কোথায় চলে গেল যে আমরা এত টেকনোলজি এত হাই হয়ে গেলাম। এখন সমস্যা বাংলাদেশে ফেসবুক বন্ধ হয়, ইউটিউব বন্ধ হয় বাংলাদেশে যে কোনো কারণে, কিন্তু অবৈধ ডাউনলোডকারী যে ওয়েবসাইটগুলোর নাম বললাম, দরিদ্র.com বা বাংলা বিডি মিউজিক 24, এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে। এটা কি আসলে আমাদের কেউ করছে, নাকি আমাদের মিউজিককে ধ্বংস করার জন্য অন্য কোনো দেশের বা কোনো অন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইটগুলো চালানো হচ্ছে, যে বাংলাদেশ শিল্পীদের গান বের হওয়ার মতো? অবস্কিউরিটি তো আগের দিন বের হয়ে গেছে। মানে আমরা যদি বিটিআরসির কাছে আমরা দাবি রাখতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে, যে ইলিগাল ওয়েবসাইট যেগুলো আছে আমাদের মিউজিক ফ্রিলি ডাউনলোড করছে, সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে শুধু ক্ষতিগ্রস্ত করছে না, আমাদের ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি আমরা যদি গভর্নমেন্টকে, আমি লাস্ট ইয়ার 10 লাখ টাকা ট্যাক্স দিয়েছি, কিন্তু এই বছর আমি দিতে পারছি না, আমি মৌকুফ চাচ্ছি, কারণ আমাদের 3 বছর আগের কথা বলছি আমি। তো এখন আমাদের সিঙ্গাররা আমরা ট্যাক্স দিতে চাই, প্রপারলি ট্যাক্স গুলো আসুক, এবং যে কোনো ডাউনলোড বা যে কোনো সিডি বিক্রয় ভ্যাট ট্যাক্স মাস্ট হওয়া উচিত। এবং আমাদের শিল্পাঙ্গন থেকে ট্যাক্স কম যায় বলেই কিন্তু বেসিক্যালি সব সরকারি বা যে কোনো সরকারি উদাসীন থাকে, যে এই খাতটা থেকে ট্যাক্স আসে না। এবং পেটেন্ট নিয়ে যখন মিটিং হয় আমাদের বর্তমান অর্থমন্ত্রীর সাথে, আমাদের বিভিন্ন পেটেন্ট হোল্ডারদের সাথে, তিনি বলেছিলেন এখানে মিউজিক কোথায়। আমার খুব ভালো লেগেছে, এবং মন্ত্রীর শখে মানে কারণেই কিন্তু মন্ত্রী মহোদয়ের ইন্টারেস্টে কিন্তু আজকে মিউজিক পেটেন্টের খাতা, নালে কিন্তু আমাদের চুক্তি কিন্তু প্রায় 30 বছর চলে যাচ্ছে WTOর সাথে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা আমাদের কপিরাইট যে সিস্টেম, বাংলাদেশ গত 30 বছর সময় নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে লাস্ট টার্ম বোধহয় এখন 2015 মধ্যে যদি আমরা আমাদের পেটেন্ট গুলাকে পারফেক্টলি না করতে পারি, যেমন আমাদের নকশিকাতা চলে গেছে পার্শ্ববর্তী দেশে, জামদানি শাড়ি, কোন দিন আমি ফামিদা নবী চলে যাবো ইন্ডিয়ার অ্যাসেট হয়ে। এখন আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমাদের কাজগুলো করা উচিত, এবং সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বিটিআরসি, মানে বাংলাদেশ সরকার। আসিফ ভাই এবং ফাহমিদা আপার কথার মানে প্রায় প্রতিধ্বনি করেছেন আমাদের একজন দর্শক শাহাবুদ্দিন নাগরী। উনি বলেছেন, ডিয়ার আসিফ, ফাহমিদা, আই এম ভেরি মাচ গ্ল্যাড দ্যাট ইউর অ্যালবামস আর ইন মার্কেট, হোয়াট ইজ ইউর প্ল্যান টু প্রোটেক্ট দেম ফ্রম পাইরেসি? কিছুটা একটা আলোচনার মধ্যে চলেই এসেছে। ফাহমিদা আপা, আমরা একটা বিরতি নেব, বিরতি ফিরে এসে যেটি আসিফ ভাই তুললেন কথাটা, সেটি আবার একটু জানতে চাই, যে এফএম রেডিওতে যে গান বাজে, সেই গানের কন্টেন্ট এবং রয়্যালিটি নিয়ে যে একটি প্রশ্ন আপনাদের মনে সবসময় থাকে, সেই প্রশ্নটি কি সমাধানের দিকে যাচ্ছে, নাকি সেটি আরো উল্টো দিকে যাচ্ছে? আরো উল্টো দিকে যাচ্ছে, সেটা নিয়ে যদি আপনারা একটু বলেন। একটু বিস্ময়ের দিকে যাচ্ছে, কারণ আমরা আসলে আমরা কি একটা বিরতি নেব না আপনি বলবেন? আমরা বিরতির পর, আচ্ছা ঠিক আছে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। এই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম। তবে আমরা ফাহমিদা আপার কাছেই জানতে চাইছিলাম যে এফএম রেডিওতে গান নিয়ে, এফএম রেডিওর ব্যাপারটা না খুব রহস্যজনক, মানে কি আমরা বুঝতে পারি না আসলে বিষয়টা কি হতে যাচ্ছে। মানে আমি এই বিষয়টা নিয়ে আমরা বারবারই চিন্তা করি যখনই গান বাজে, কারণ এটা তো গান নির্ভর একটা মানে এফএম গুলো, এত গান বাজায়, এটা থেকে আসলে আমরা কি বেনিফিটেড হচ্ছি আমরা জানি না, আসলে আমি একদমই জানি না। আমার একজন এফএম রেডিওর কর্তা ব্যক্তির সঙ্গে একবার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা যদি রয়্যালিটিটা দিতে চাই বা কারো নাম উল্লেখ করতে চাই, তাহলে আসলে কার নাম উল্লেখ করব, সুরকারের, গীতিকারের, না গায়কের, না কোম্পানি, সেটা নিয়ে আমরা একটা ঝামেলায় থাকি। ওই সমস্যাটা সমাধানের ব্যাপারে আপনার কোনো কিছু ভেবেছেন? এই সমস্যার সমাধান কি হবে তাহলে? এটা তো সমস্যার সমাধান করতে হবে, আমার মনে হয় তো বড় সমস্যা না। হ্যাঁ, এই কথাটা আসলে কয়েকবার আমিও শুনেছি, আমিও সেই কর্তা ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা এটা বলেন যে আমরা আসলে কাকে দিব, বা আর্টিস্টদের মধ্যে ইউনিটি নাই, বা তাদের কোনো এজেন্ট বা এরকম থাকে যে কমিউনিকেশন, এটা বলে আসলে দেখা যাচ্ছে যেভাবে চলছে ওভাবেই চলছে। আসলে এটা সমাধান আসলে কি হতে পারে? সমাধান কিছু না, সব দেশে একটা আইন আছে, আইন মোতাবেক চললে সব সমাধান হবে। এখন আমরা যে কথাটা বলা হচ্ছে ওদের তরফ থেকে, যে গীতিকার, সুরকার, শিল্পী বা কোম্পানিজ গুলো একত্রিত না, আপনি তো চাচ্ছেন ওইটাই,
যে আমরা একত্রিত না হই। একত্রিত না হই। এটা সবাই চাচ্ছে, মানে এতদিন চেয়ে আসছিল, but এখন থেকে আর ওদের চাওয়া শুরু থাকবে না, কারণ আমরা অ্যাটলিস্ট আমাদের যে ছোট অ্যাসোসিয়েশন দ্য রিপাবলিক অফ ইয়াং মিউজিশিয়ানস, আমরা অন্তত 250 মেম্বার আছে তরুণ প্রজন্ম, সবচেয়ে বয়স্ক আমি ওদের সাথে, আমি অ্যাডভাইজার হিসেবে আছি, বাট দায়িত্বে আছে ছেলেরা সোহেল মেহেদী এবং আমাদের মহিন এবং আমাদের তরুণ শিল্পীরা সবাই ওখানকার মেম্বার। আমরা আর কোনো ছাড় দিব না, যে এফএম বলেন, আমরা টিভি চ্যানেলে ছাড়বো, কারণ ছোট্ট একটা এক্সাম্পল দিই, বিপুল ভট্টাচার্য আমাদের মুক্তির গানের গায়ক, তিনি বিনা চিকিৎসায় মারা গেলেন। মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব আমাদের বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ গায়কদের একজন, তিনি অলমোস্ট বিনা চিকিৎসায় আছেন। সাবিনা আপার চিকিৎসার জন্য আমাদেরকে সাহায্য চাইতে হয়। তো আমরা আসলে একটা পর্যায়ে ওনাদের অবস্থা দেখে আমরা ভবিষ্যতে আমাদের নিয়ে কি ভাববো, ভয়, আতঙ্কিত। তাহলে তরুণ প্রজন্ম যারা বয়স হবে তারা তাহলে কি করবে? এখন সিস্টেম আনা উচিত আমার মনে হয়। ওই হয়তো আমরা 10 জন একটা অ্যাসোসিয়েশনে আছি, বা ওই কোম্পানিগুলো আমাদের কনভিন্স করে ফেলে, একটা গ্রুপকে কনভিন্স করে তারা ঝামেলা টিকিয়ে রাখছে, এবং ওই ঝামেলা টিকিয়ে রাখলেই ওদের বিজনেস, এবং এটা আর বেশি দিন হতে দেওয়া হবে না। এখানে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি এখন। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি 10 টাকা দেয়, 10 টাকাতে আমরা ভাগ করে নিতে পারি। ওই যে আমাদের মধ্যে ইউনিটি নাই বলে যে কাকে দিবে, ঠিক আছে, আমাদের কাউকে একজনকে 10 টাকা দিক, সেটা আমরা ভাগ করে নিব 5 জন। এজন্যই আমি বসার কথা বললাম। কিন্তু সেই ভাগটা আপনি কাকে দিবেন সেটা একটা না না, ওটা সঙ্গীত যেমন গান 5 মিনিটে আরাম করে একটা মানুষ শুনে, আমরা সেটা করে নিব। মানে ব্যবস্থা করে নিতে সেই হবে। ভাগটা করার ক্ষেত্রে নতুন কোনো জটিলতা সৃষ্টি হবে না, না তো? আমি তো মনে করি না কোনো কিছুই জটিল। ওই যে বললো না, আইনের বিশ্বাস, এই তো বাচ্চু ভাই চলে আসছে। হ্যাঁ, আমাদের আমাদের বাচ্চু ভাই চলে আসছেন আমাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চু ভাই আমাদের সাথে, মানে দর্শকরাও বাচ্চু ভাইকে দেখতে পাবেন। তার আগ পর্যন্ত আমরা বাচ্চু ভাইকে একটু আড়াল করে রাখি। আচ্ছা আচ্ছা, তো সেটাই আমি বলছি যে আমাদের ভিতরে ইউনিটি নাই। আমরা তাহলে কিভাবে একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পীর মধ্যে সমন্বয় হয়, কি করে আমরা তাহলে একটা আমাদের মধ্যে যদি টিম ওয়ার্ক না থাকলে আমরা কিভাবে গান করি? এটা কি বিশ্বাসযোগ্য বিষয়? বালাম ভাই, আপনি কি মনে করেন যে এই টিম ওয়ার্কটা কি সম্ভব, যদি মানে এই এফএম রেডিওর ক্ষেত্রে রয়্যালিটি দেওয়ার ক্ষেত্রে যদি কাউকে বলা হয় যে আপনারা এটা ঠিক করে নেন বা ভাগ করে নেন, এটা কি সম্ভব কিনা? আমার যেটা মনে হয় অলরেডি কিন্তু 99% সব গুছিয়ে এসেছে। হ্যাঁ, যেরকম লিরিসিস্ট এখন আগে হয়তো গান দিত, ভালোবেসে দিত, বাট এখন কোন একটা কারণে হোক, যেটি হোক, এখন কিন্তু ডকুমেন্টে সাইন টাইনের ব্যাপার সেবা সবাই মেইনটেইন করছে। রেকর্ড লেভেল থেকে শুরু করে, লিরিসিস্ট থেকে শুরু করে, যে আমি যে গানটা দিলাম, গানটা যে আমার, আমি বালাম ভাইকে গাইতে দিলাম, হ্যাঁ, ওইটাও একটা ডকুমেন্ট, সবই আছে এখন, যেটা হয়তো অনেক বছর আগে ছিল না। বাচ্চু ভাই, বাচ্চু ভাই আপনাকে স্বাগত আনুষ্ঠানিকভাবে। বাচ্চু ভাই, আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে এফএম রেডিওতে যে গানগুলি প্রচার হয় সেই গানগুলির রয়্যালিটি সম্মানী, এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে। শুরুতেই এফএম কে একেবারে দায়ী করাটা ঠিক হবে না। আচ্ছা, অনেক মাধ্যম আছে, অনেকগুলি ব্যাপার রয়ে গেছে। এফএম কে আমি সাধুবাদ জানাই প্রথমত। আপনারা যে অপবাদ দিচ্ছেন যে ওরা রয়্যালিটি দিচ্ছে না, কথা যেটা আসছে রয়্যালিটি দিচ্ছে না, ওরা রয়্যালিটিটা কাকে দিবে? এই প্রশ্নটা কেন আপনারা ঝেড়ে কাটছেন না? শিল্পীরা রয়্যালিটিটা কে পাবে? কে পাওয়া উচিত? আপনি তো আর্টিস্ট, আপনি বলেন কে পাওয়া উচিত? আপনি বলেন, আসিফ বল, কে পাওয়া উচিত? আমার ডাইভার্ট করে আমরা শেষ করেন না, বালম বলো, কে বলেন? না না, আপনারা একবার বলতে পারবেন না? না, আপনি বলেন। আমি তো আইন কি বলে সেটা একটা ব্যাপার। আইন বলে হচ্ছে জানি আগে রয়্যালিটি একটা ফ্যাক্টর এখানে। আচ্ছা, আর ঢালাও ভাবে আমি রেডিও যেখানে ছিলাম ওখান থেকে শুরু করি। আমি জানি না লম্বা হয়ে যাবে কিনা। রেডিওকে আমি কোনোভাবে ব্লেম করতে চাই না, এই কারণে রেডিও বাংলাদেশকে অনেক নতুন প্রজন্মের আর্টিস্ট উপহার দিয়েছে, যারা শখ করে বাড়িতে গান বানিয়েছে, নতুন নতুন লিরিকের গান বানিয়েছে, একটা চমৎকার বেস লাইন, চমৎকার কিবোর্ড ওয়ার্ক, চমৎকার গিটারিং, চমৎকার ড্রামস, এরকম কিছু নতুন ইয়াং ছেলে পেলে তাদের গান আপন মনে খুশি মনে রেডিওকে উপহার দিয়েছে যে দয়া করে বাজান, আপনারা দয়া করে আমাদের গান বাজান। এবং সেখান থেকে অনেক গান বেরিয়ে এসছে এবং হিট করেছে। তার মধ্যে অনেক আর্টিস্ট এই মুহূর্তে ভালো নামও করেছে। এলিটার গান রেডিওতে যদি না আসতো প্রথমে আমরা কেউ জানতে পারতাম না। এলিটা wasn't made by TV, she was made by radio. Same goes with Black TV যেরকম শুরু করেছিল, কিন্তু রেডিওতে এসে অনেক বেশি পপুলার হয়েছে। Nemesis became popular through radio. রেডিও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কোনো সন্দেহ নাই। এফএম কে আমরা থ্যাঙ্কস জানাই যে ওরা ভালো কাজ করেছে। এখন আমরা যে তর্কে 4 জন যেতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে বলতেই হবে
রয়্যালিটি কে পাবে? এটা যে ডিস্ট্রিবিউশন করেছে অ্যালবামটা সে পাবে, না যে ক্রিয়েট করেছে সে পাবে? বাচ্চু ভাই কে পাবে যদি আমি জানতে চাই আপনার কাছে? আমার মতে এবং ওয়ার্ল্ড ওয়াইড কপিরাইট অ্যাক্ট অনুযায়ী, জি ওয়ার্ল্ড ওয়াইড কপিরাইট অ্যাক্ট অনুযায়ী ক্রিয়েটার্স আর দ্য ওনার অফ দ্য ক্রিয়েশন। আচ্ছা, ইটস নট দ্য ডিস্ট্রিবিউটার হু ওজ দ্য মানি। এইটা মানে রেডিওর কর্তৃপক্ষের সাথে আমি আলোচনাটা তুলেছিলাম। রেডিওর কর্তৃপক্ষের সাথে আমার কথা অনুযায়ী উনি যেটা বলতে চাচ্ছিলেন যে এটাকে আমি সুরকারকে দিব, গীতিকারকে দিব, না গায়ককে দিব? না, উনি তো দিচ্ছেন, উনি এমন একজন লোককে দিচ্ছেন যাকে কেউ চেনে না। কেউ চিনে না, মানে এইটা distributor- হচ্ছে হ্যাঁ, you got my point? ইনভিজিবল, ইয়েস, ইনভিজিবল একটা ক্যারেক্টারকে দিচ্ছেন। ইনভিজিবল একটা অদ্ভুত লোক এসে থার্ড পারসনও না, হি ইজ আ ফাইভ এসে বলছে আসিফের অ্যালবামগুলি তো আমার করা, ফাহমিদা আপার অ্যালবামগুলি আমার করা, এবং বালামের অ্যালবাম আমার করা, আইয়ুব বাচ্চুর অ্যালবাম আমার করা, জেমসের অ্যালবাম আমার করা, সবার। মাইলসের সবার আমার, ইত্যাদি ইত্যাদি। আই এম এ বিগ কোম্পানি, এই রয়্যালিটিগুলি সব আমার। এক্স্যাক্টলি, সামওয়ান ইজ টেকিং দ্য মানি। ইয়েস, এটা কি It's true, এটা কি it's এটা কি true, এটা কি it's সত্য true, যে it's মানে true. আর যদি আমিও কেউ এটা না শুনছি। নিয়ে থাকে তাহলে রেডিও মিথ্যা বলছে। আচ্ছা, এখানে 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 কংগ্রেচুলেশনস পরে মাত্র ডাইরেক্ট মিথ্যা। বার্তা কোথায়? এখানে ফ্যাক্ট ইজ টু ডিফারেন্ট থিং। জি যদি কেউ না নিয়ে থাকে তাহলে রেডিও মিথ্যা বলছে, আর যদি কেউ নিয়ে থাকে তাহলে রেডিওর নামটা বলে দেওয়া উচিত যে কাকে দিয়েছে। Exactly. এমন কাউকে নিশ্চয় দেয় না যে মারা গেছে। বালাম ভাই, আমি নতুন একটা জিনিস জানলাম বাচ্চু ভাই। জি বালাম ভাই, এই যে এই ব্যাপারটা কেউ নিয়ে যাচ্ছে রয়্যালিটি, কেউ রয়্যালিটি নেয়, আচ্ছা, এটা অবশ্য রেকর্ড লেভেল। ভাইয়া, এটার সাথে আপনার কিন্তু আমরা অনেক সময় শুনেছি যে উনারা শুধু বাজার থেকে সিডিটা কিনেন বাজার। না 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 না, না, একদমই এখানে ভুল কথা। এখানে রেডিওকে, লেটস ফরগেট অ্যাবাউট রেডিও, রেডিও, লেটস কাম টু দ্য টেলকোস। জি টেলিফোন কোম্পানিগুলি যতগুলি গান ব্যবহার হচ্ছে, জি যতগুলি গান, রিংটোন, কলার টোন, দিস টোন, দ্যাট টোন, সাদা টোন, কালা টোন, বিভিন্ন টোন যত প্রকারের এয়ারিং করা যাচ্ছে, ওনারা যখন জিজ্ঞেস করবেন, ওনারা বলছে আপনার গানটা সেই তুমি কেন এত আছো, না হলে চলো বদলে যায়, কিংবা নোয়াপার একটা হিট গান, কিংবা আসিফের একটা হিট গান, কিংবা বালামের একটা হিট গান, XYZ সবার একটা হিট গান ওনার কাছে আছে গানটা। এখন ওনাকে জিজ্ঞেস করা হলো গানটা আপনি কি আমার থেকে নিয়েছেন? গানটা তো আমার লেখা, সুর করা, আমার গাওয়া, আমি মালিক এটা। বলে না, আপনার কাছ থেকে নিয়ে নি, এটা নিয়েছি অমুকের থেকে, উনি এটা কে জানে দিল, কে এটা জানে, কে দেখতে জানে। হবে আসলে কে যে দিয়েছে। কে? এখানে একটা True. লুকায়িত কে একটা স্টোরি আচ্ছা। ক্রিয়েট হয়েছে। আসিফ ভাই, এই কে সম্পর্কে আপনার একটু Someone কে? মতামত জানতে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি আমার কোনো গান এফএম বাজাতে দিই না আচ্ছা অনুমতি ছাড়া। আচ্ছা যখন কোন এফএম এ আমার গান যায়, সাপোজ আমি এবিসির সাথে একটা এক্সক্লুসিভ অ্যালবাম চুক্তি করলাম যে এরা আমার পার্টনার, আমার ক্যাম্পেইন করবে অ্যালবামের জন্য, তখন ওই শুধু ওই অ্যালবামটাই, বা টুডের সাথে গেলাম বা ফুর্তির সাথে গেলাম, যাই যেটা কেন ওই স্পেসিফিক অ্যালবাম বেসড, আমার এমনি র্যান্ডম গান এটা বাজাতে পারে না। তো আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। এবং আমার কাছে এসছে, আমি যেটা বললাম আগেই, যে আসলে এই খুঁজতে খুঁজতে গিয়ে আসলে তারা আসলে খুঁজছে না, কিন্তু তারা চাচ্ছে ঝামেলাটা থাকুক, যে কেউ চাচ্ছে। তো এখন আমাদের যেটা বাচ্চু ভাই যেন আমাদের আমাদের আমরা বলি কি লিভিং লিজেন্ড, রক লিজেন্ড, বাচ্চু ভাই হচ্ছেন আমাদের মুরব্বী ইন্ডাস্ট্রির। এখন বাচ্চু ভাই যদি বলে এখনো এত বছর পার হয়ে আছে কে নিচ্ছে, তাহলে আপনি আমরা তো কই যাবো? ট্রু। না না fact is না true. না It's true. এটা আসিফ, আমি এখানে তোর সঙ্গে একটু দ্বিমত হব। কেন বাচ্চু ভাই বলবে না? কারণ আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমরা কিন্তু গান গাই ভালোবেসে। না, আমি তো আমাদের- কথা বলছি না, আমি তো অন্য কথা বলছি। আমি না, বললাম না। যে না না, ও যেটা বলছে ওটা আনসারটা আবার আমার কাছে আছে। আচ্ছা। ও বলছে যদি আমিই বলি কে নিয়ে যাচ্ছে, তাহলে আর আমরা শুনছি, তাহলে আমরা তাহলে কোথায় যাবো? ও কিংবা ওর পরের প্রজন্ম কিংবা তার পরের প্রজন্ম কি বলবে? ওদের জন্য জাদুঘরের নতুন করে পরিষ্কার করা হবে। Yes. বালাম ভাইও একটা এক্সক্লুসিভ ডিলিং এ গিয়েছিলেন একটা রেডিওর সঙ্গে, হ্যাঁ, শুধু ABC, আপনারও কি ABC আপনারও এফএম এর এবং সাথে এটা কোনো- আসলে কি এক্সক্লুসিভলি যেটা হয়, এটা হয়তো যে এটা তারা কি ইন্টারেস্টেড negative হয়েছে, একটা, এটা ফিডব্যাক আসছে একটা এটা অনেক সময় কিন্তু I look at পড়তেও পারে। হ্যাঁ, I look at কারণ আমিও একটা FM এ এটা বাজছে খুবই হয়তো। নেগেটিভ এটা একটা negative. ফিডব্যাক বাট পেয়েছি। তাদের আমি বলবো উদ্যোগটা ভালো, অ্যাটলিস্ট যে আর্টিস্ট এই প্রথম অ্যাটলিস্ট এফএম একটা উদ্যোগ নিয়েছে যে কিছু পেয়েছি আর কি। রয়্যালিটি পেয়েছিস? হ্যাঁ। আচ্ছা। আর না না না, কিন্তু বাচ্চু ভাই নেগেটিভ ইফেক্টটা বলতে নেগেটিভ আমার যেটা আমি একটা ফিডব্যাক পেয়েছি সেটা হলো যে যখন এইভাবে গানই হচ্ছে তখন সব এক বছরের জন্য আর কি। এই একটা বছরের জন্য অন্য কোনো রেডিও- রেডিওতে বাজছে না, বা- যার বা- কারণে হলো কি ও একটা রেশারেশিতে আরো চলে গেল। কিন্তু শিল্পী এত রেশারেশিতে এই যাবে জন্যই কেন? হচ্ছে কি আপনি এক মাস হতে এক্সক্লুসিভ দিলেন একটা রেডিওকে। তে বাজছে না, বা- যার কারণে হলো কি ও একটা রেশারেশিতে আরো চলে গেল।
কিন্তু শিল্পী এত এই রেশারেশিতে জন্য- এই যাবে জন্যই কেন? হচ্ছে কি আপনি এক মাস হতে এক্সক্লুসিভ দিলেন একটা রেডিওকে, তাই না বাচ্চু ভাই? তারপরে ওপেন করে দিলাম সবার জন্য। এটা হয় এটা না। করা উচিত যে এক্সক্লুসিভলি আপনি এই রেডিওটা 2 মাস চালাবেন, তারপর ওপেন করে দেবো আমরা। ওদিন আমরা একটা গল্পে গল্পে বলছিলাম, আসিফও ছিল, আমরা একটা প্রোগ্রামে তো এটা গল্পে গল্পে বলছিলাম অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দি স্টোরি। এখন অডিও ইন্ডাস্ট্রি অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দি স্টোরি। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মিলে যাওয়া, মিলে যাওয়া। সবাই মিলে যাওয়া, আসিফ ভাইও সেটি প্রথম থেকেই বলছেন। আগের জায়গায় চলে যাওয়া। জি। আগে কি ছিল এটা একটু ক্লিয়ার করা দরকার। আগে ছিল উনি যিনি বিজনেসম্যান, ওনার একটা টার্গেট ছিল যে অ্যালবামটা বের করবো, নোমাপার অ্যালবামটা হিট করাইয়া আমাকে এত টাকা কামাইতে হবে, একটা টার্গেট ছিল। টার্গেট। বালাম ভাইয়ের থেকে এত টাকা দিয়ে অ্যালবাম নিয়েছি, আসিফ ভাইয়ের থেকে নিয়েছি, বাচ্চু ভাইয়ের থেকে নিয়েছি, আমাকে কষ্টটা বিক্রি করে এত টাকা কামাতে হবে, একটা টার্গেট ছিল, একটা force, একটা স্বপ্ন target। ছিল। রাইট। স্বপ্নের জায়গা থেকে ওনারা সরে গেছে, ওনারা চলে গেছে এখন দেখি না কি হয়। সম্পত্তি টাকার, এইটার মধ্যে হ্যাঁ। ওনারা চলে গেছে ঝগড়া। সম্পত্তি টাকার। Oh my কষ্ট God. অ্যালবামটা গানটা কার, কষ্ট গানটা কার, উনি তো নোটেশন করতে পারবে না। না। বাচ্চু ভাই, তাহলে এটা ওনার কি করে হলো? বাচ্চু ভাই, আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা আসলে মানে গানের জগতের রাজনৈতিক বিভাজনটা নিয়েও একটু কথা বলবো, যে এটার মধ্যে কি আছে। আমাদের দর্শকদের একজন শাহাবুদ্দিন নাগরী আবার উনি বলেছেন যে বাংলাদেশ বেতারে কিন্তু রয়্যালিটি, সিঙ্গেল, লিরিসিস্ট এবং মিউজিক ডিরেক্টরের জন্য রুল আছে। তারা 72 তে বন্ধ হয়ে গেছে এটা। নাই। না, শাহাবুদ্দিন নাগরী বলছেন যে দেয়ার ইজ এ রুল। নাই। এটা এটা কাজের গরু কিতাবে আছে, গোয়ালে নাই। না, 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 এটা নাই। এটা এখন নাই, সেই সম্পর্কে। Copyright আর রাজনৈতিক বিভাজনটা নিয়ে একটু কথা বলবো, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমাদের দর্শকরা যে প্রতিক্রিয়া পাঠাচ্ছেন তা মানে সাধারণত পজিটিভ প্রতিক্রিয়া আমি পড়ি না, কিন্তু আমি দুই একটা না পড়ার লোভ সামলাতে পারছি না। অনেক দর্শক যে কথা বলেছেন সেটা হচ্ছে অনেকটা যে আপনারা আমাদের অনেক সুন্দর কিছু মুহূর্তের উৎস, প্লিজ আপনারা হারিয়ে যাবেন। আমি জানি না হারিয়ে যাওয়ার প্রশ্নটা কেন হ্যাঁ, আসলো। এটা কেন? ফাহমিদা আপা, আপনি একটু শিল্পীদের মধ্যে রাজনৈতিক বিভাজনটার সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যে রাজনৈতিক বিভাজন বা রাজনৈতিক বিবেচনায় শিল্পীকে বিবেচনা করার কোনো। আমি সবচেয়ে প্রথমে বলতে চাই, শিল্পী হচ্ছে স্বাধীন রাজনীতিতে বিশ্বাসী। তারা কোনো রাজনীতি ফরম্যাট বুঝে না, আমি তো বুঝি না। আসিফ ভাই একটু একটু বুঝতে পারে, হ্যাঁ। আসিফ ভাই নিজে একজন রাজনীতিবিদ। আসিফ ভাই একটু যদি বলেন। আমরা বাচ্চু থেকে আসি প্লিজ, মুরব্বি থেকে তুই বল, আসি। তুই বল, তুই বল। না না, শুনি না, আমি তো না না, তুই বল। রাজারাই তো রাজনীতি করবে, রাজা যারা তারাই রাজনীতি করবে। জি। এটাই আমি ছোট্ট জিনিস বুঝি। কিন্তু শিল্পী বা আর্টিস্টদের মধ্যে রাজনীতি মধ্যে না, আর্টিস্ট নিগৃহীত যেটা হয়, মানে আপনি বলছেন। রাজনৈতিক বিবেচনার আর্টিস্টকে বিবেচনা করা, ওটা বোধ একটু আনফেয়ার, বিকজ আর্টিস্টকে আর্টিস্ট কনসিডার করতে হবে, সাদা কালো ভাগ করে ফেলা যাবে না। আব্দুল আলিম সাহেবকে, শ্রদ্ধেয় আব্দুল আলিম সাহেবকে আব্দুল আলিম সাহেবই ভাবতে হবে, মরহুম আব্বাসউদ্দিন সাহেবকে আব্বাসউদ্দিন সাহেবই ভাবতে হবে। লেজেন্ড, আপনি যদি যখনই বলি একজন লেজেন্ড ছিলেন ওনারা, তাহলে ওনাদেরকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। তো এরকম আর্টিস্ট এখনো বেঁচে আছে। আমাদের আব্দুর রহমান বয়াতি সাহেব আছেন, কাঙ্গালিনী সুফিয়া আছেন, আমাদের সাবিনা ইয়াসমিন আছেন, শ্রদ্ধেয় রুনা আপা আছেন, আর আমাদের কথা সবার কথা বাদ দেন, সৈয়দ আব্দুল আদিজ স্যার আছেন। ইনাদেরকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। তো ওই বয়সটা তো একসময় এই মানুষগুলিও ধরবে, ওই বয়সটাতে গিয়ে আমরাও পড়বো একসময়। তো এই কারণে বলছি, মানে আপনি একসময় আসলেন, হয়তো আপনি এসে জানলেন যে আসিফ আগে এই এই পার্টি করতো, আসিফকে এখন আপনার পার্টি আর শো দিবে না, করতে দিবে না, এই ধরনের কিছু কি আপনি মিন করছেন? জি, এটা আমি ভেঙে বলে দিলাম, এটা একেবারে আনফেয়ার। আমি যদি একটা ছোট্ট ইয়ের কথা বলি, জি। মানে মানে আমাদের টেলিকম গুলো এরকম করে, ওর কোনো প্রোগ্রাম হলো তো আরেকজন টেলিকম বলল না, ওকে নেওয়া যাবে না। আচ্ছা, এটাও না, একটা টেলিকমগুলির রাজনীতি। তো একটা এক্সক্লুসিভিটি থাকবেই। না, ধরেন রাজনীতি একজন, ওখানে কেন হবে? সেটা শিল্পীর রাজনীতি কি সব আপা, রকম- সেটা তো এক ধরনের এক্সক্লুসিভিটি থাকেই। হ্যাঁ, this is one kind of যেমন রাজনীতি। মানে সে আমি একটু বালাম ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাইবো। তার আগে একটু বালাম ভাইয়ের সমর্থনে অনেক একজন দর্শক শ্রেণী বলেছেন যে আই থিংক সাম রং স্টেটমেন্টস আর মেড হিয়ার, এফএম রেডিওস হ্যাভ নট পেড এনিওয়ান সো ফার। এটা হচ্ছে ওনার মতামত আর কি। কি বলছেন? যে এফএম রেডিও এই পর্যন্ত কাউরে কোনো টাকা দেয় নাই, তার মনে হচ্ছে না, এটা। ফ্রি এফএম রেডিওতে গিয়ে গান দিয়ে আসলে আর টাকা দেওয়ার প্রশ্ন আসছে কেন? হ্যাঁ। না মানে টাকা কেন? মানে এখানে বোধহয় আমরা বলছিলাম যে কাউকে না কাউকে একটা টাকা, একটা কে খুঁজে বের করে একটা টাকা দেওয়া ওকে, হয়। ওটা আছে, এটা- ওটা ওটা আছে। একজন কে আছে, একজন কে আছে,
যে আছে উনি পাচ্ছে, অসুবিধা নেই। বালা ভাই, আপনি যদি রাজনৈতিক বিবেচনা শিল্পীকে বিবেচনা করার প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন, আমাদের রাজনীতিবিদ আসিফ ভাইয়ের কাছে আমরা সবার শেষেই আসি। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু বলতেই চাই না, কারণ আমি একটু কমও জানি। হ্যাঁ, রাজনীতি নিয়ে আমার একটু আগ্রহ কম বরাবরই, ছোটবেলা থেকেই। তারপর আমি যে বাচ্চু ভাই যেটা বললো আমি একমত আর কি, যে শিল্পী যদি আগে তার পরিচয় ওইটা থাকে এবং পরে ঘাটিয়ে দেখা যায় যে সে এক সময় করতো বা এক সময় করে বা এখনো করে, না না, বা এখনো freedom করে, তো হ্যাঁ। থাকতে হবে। হ্যাঁ। আপনার তো রাজনৈতিক একটা ডেমোক্রেটিক statement, রাইট তো একটা সবার right আছে, এটা, আছে। হ্যাঁ, সবারই আছে। এটা থাকতে হবে, এটা ওই থাকা মানে ক্যাটাগরিতে মনে হয় বা অপরাধ কোনো না। একটা এটা আমার মনে হয় ফেলা উচিত। এটা অপরাধ না। আসিফ ভাই খুবই আমি একটা বেসিক বিনয় আগে দেখাতে চাই, সেটা হচ্ছে আমি রাজনীতিবিদ না, আমি রাজনৈতিক শিক্ষানবিশ এখনো। আমি জাস্ট আমার দল জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তা আমার সমস্যা অন্য জায়গায়। আমার দল ক্ষমতা ছিল 2001 থেকে 5 এবং তখন আমার 6, তখন আমার ক্যারিয়ার তুঙ্গে ছিল, কিন্তু আমার হিসেবে আমি কখনোই রাজনৈতিক বিবেচনায় কোনো প্রোগ্রাম, আনন্দ মেলা বা করা, তখন একটা বিটিভিতে একটা সিস্টেম ছিল যে হয়তো 3000-5000 টাকা দিলে ক্যাম্পেইনের জন্য সুবিধা, কার স্যাটেলাইট চ্যানেল স্ট্রং ছিল না, এখন হয়তো বেশ রেট বেড়ে গেছে। তো আসলে যখন আমি আমার দল ক্ষমতায় ছিল তখন আমি পলিটিক্স ইনভলভ ছিলাম, কিন্তু তখন কিন্তু আমি কোনো অ্যাডভান্টেজ নেই, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু ঠিক যখনই আমার গভর্নমেন্ট চলে গেল, আরেকটা গভর্নমেন্ট আসলো, তখন হচ্ছে কি আপনার দেখা গেল আমার বাংলাদেশ ক্রিকেটের থিম সং বেশ 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 সবাই বাংলাদেশ, এটা বাংলাদেশ টিম, এটা ম্যান্ডেটারি না যে বাজাতেই হবে, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে গানটা বন্ধ করে দিল। পাশাপাশি আমার কোনো গান যাচ্ছে না। এটা আমাদের সময় হয়তো হয়েছে, অন্যদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমার সমস্যা এটা একটা বাজে সংস্কৃতি যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি মনোভাবের শিল্পীরা গাইবে না, বা বিএনপি ক্ষমতা আসলে এটা খুব একটা নোংরা জিনিস। আমরা যেমন বহু দেখতে চাই, আমরা যেমন সংসদ দেখতে চাই, দেখা গেল নূর ভাই এমপি, ওনার ওই জনপ্রিয়গুলো বিএনপির 5 বছর দেখানো হচ্ছে না, এটা কিন্তু খুবই বাজে প্র্যাকটিস। এবং আমরা তরুণ প্রজন্ম, 8 কোটি তরুণ প্রজন্ম বাংলাদেশে আছে। আমার একটাই কথা, সবার আরো উদার হওয়া উচিত। না না, উদার না, উদারটা টু দ্য পয়েন্ট উদার হলে সুবিধা হয়, বেশি উদার হলে আবার ঘর গেলে যাবে। আমাদের একটা সংসার চালু, আমরা কিছু কিছু জায়গায় ছেড়ে দিই, আমাদের জাতি বিভাজন বা আমরা অ্যাটলিস্ট শিল্প সংস্কৃতি বা সাহিত্য যেগুলো আমাদের, যে কলা যেগুলো আমাদের যে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করে যে সাইটগুলো, সেগুলোতে আমরা রাজনীতির বিভাজন সৃষ্টি না করি। আমি এরকম শুনেছিলাম যে আমাদের একজন বিখ্যাত নৃত্যশিল্পী বলছিলেন যে গত সরকারের সময়, মানে এই সরকার আগের সরকারের সময় তাকে একটি বারের জন্য বিদেশে কখনো যাওয়ার আমন্ত্রণ এখন যাচ্ছেন তিনি, এখন আবার তিনি অনেকবার, তিনি তো পরবার যেতে পারবেন, তিনি আবার পরবার যেতে পারবেন, এটাই সিস্টেম হয়ে গেছে। দেখা যাচ্ছে ওনার কারণে অন্য কেউ আবার যেতে পারছে না, ওই কমপ্লেইন আমাদের কাছে আছে, এই হলো মুশকিল। না ফাহমিদা আপা, আমরা আবার একটা অন্য প্রসঙ্গে আসি। টিভি চ্যানেলগুলি স্টুডিও লাইভ কনসার্ট, তারকা আলাপ জাতীয় অনুষ্ঠানে যতটা আগ্রহী, ঠিক সেভাবে গান নিয়ে পূর্ণাঙ্গ একটা অনুষ্ঠান, পূর্ণাঙ্গ অনুষ্ঠান বলতে মানে গানের মানে ব্যাপারে যে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান, সেটা নির্মাণে আসলে ততটা আগ্রহী না। এবং এতগুলো চ্যানেল, আমি যেটা আরেকটু যোগ করতে চাই, আমাদের 27টা চ্যানেল না এখন? 26টা। তো এইখানে আমরা 24টা আছে আর কি বর্তমানে, 24টা। আচ্ছা, আমরা এতগুলো চ্যানেল এবং এত আর্টিস্ট, আমরা কিন্তু মিউজিক ভিডিও এখন দেখতে চাই। এখন শুধু অডিওতে মানুষ আর থাকতে চায় না, ভিডিও দেখতে চায়। তো আমরা কিন্তু কম্পিট করছি পাশের দেশের সাথে, সমস্ত সিনেমার গানের সাথে, যেখানে বিখ্যাত বিখ্যাত সমস্ত মানে ফেমাস হিরোদের, তার হিরোইনদের গান লিপসিং এ আমাদের সাথে কম্পিট করছি। সেই কম্পিটিশনে বাংলাদেশের শ্রোতারা আমাদের গান শুনছে, এটাই তো যথেষ্ট। এখন যদি এখানে ভিডিও হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের এই ভিডিওগুলো অন্যান্য অনেক দেশকে ছাপিয়ে যাবে। আমার বিশ্বাস এখানে পূর্ণাঙ্গ অনুষ্ঠান এবং মিউজিক ভিডিও খুবই ইমার্জেন্সি। বাচ্চু ভাই, আপনি কি একমত? হ্যাঁ, না পায় বলে দিয়েছেন, এটা ঠিকই আছে। আমি আসলে আর একটু পিছন থেকেই বলতে চাই, আমরা যদি 2013-তে এসে এখনো যদি এক্সপেক্ট করি যে 5000 টাকা একটা ভালো ভিডিও হবে, তাহলে এক ধরনের ধ্বংসের স্বপ্ন দেখছি আমরা। আর আমাদেরকে আসলে আমাদেরকে মূল্যায়ন, যে শব্দটা একটু আগে কে জানি বলছিল, আসিফ বলছিল যে বেশি অধিক মূল্যায়ন করতে গেলে আবার ঘরটা খালি হয়ে যায়। তো ওই ওয়ান অফ আ কাইন্ড মূল্যায়ন যে জিনিসটা, এটা কিন্তু বুঝতে হবে। একটি গান এবং একটি অ্যালবাম করতে একজন শিল্পীর যে শ্রমটা, একজন ক্রিয়েটারের যে শ্রমটা, এটা কিন্তু মূল্যায়ন করতে হবে। এটা যিনি মূল্যায়ন করবেন তাকে এটা মর্ম বুঝতে হবে যে এটা কোনো মাল নয়, একটা প্রোডাক্ট নয় যে তাকে রাখেন একটা মাল, আসিফের এক মালটা তাকে তুলেন।
বালামের মালটা তাকে তুলেন, এই যে তাকে উঠানো মালটা এটা মাল নয়, এটা একটা ক্রিয়েশন, একজন ক্রিয়েটারের ক্রিয়েশন। এই ক্রিয়েশনটাকে যখন মাল থেকে এটাকে সৃজনশীলতা হিসেবে এটাকে শ্রদ্ধাবোধের জায়গাটা এটাকে দেয়া হবে, তখন থেকে দেখবেন 5,000 টাকা বাজেটটা নিশ্চয়ই 50,000 টাকা হবে, কিংবা 5 লাখ টাকা হতে পারে। বাট ইদানিং আমি খুব সারপ্রাইজ, আমি জানি না, আমি নাম বলতে চাই না, এটা আমি জানি না অন দ্য ক্যামেরা অর আউট অফ দ্য ক্যামেরা, আমি শুনেছি মোটামুটি 20-15 লাখ টাকা, নাম বলতে চাই না, এটা আমি জানি না অন দ্য ক্যামেরা অর আউট অফ দ্য ক্যামেরা, আমি শুনেছি মোটামুটি 20-15 লাখ টাকা খরচ করে ভিডিও করছে, আরো বেশি 15-20 লাখ টাকা খরচ করে ভিডিও করেছে, ভিডিও হচ্ছে। আচ্ছা 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 করেছে। হ্যাঁ, আচ্ছা। আপা, আমি খুবই অবাক, আমি খুবই অবাক, আমরা এই জায়গাটা থেকে আবার ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরি, এটা নিয়ে কথা বলবো। আমি খুবই অবাক, এটা কিন্তু সত্যি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমাদের একজন দর্শক ব্যারিস্টার অনিক, উনি বলছেন I fought for artist royalty for last 5 years. MIB stops FMs from paying artists. আমি MIB টা অবশ্য আসিফ ভাই আমাকে ক্লিয়ার করেছেন, আমরা সবাই জানি যে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ফাহমিদা আপা থেকে যদি একটু বলতেন, আমি আসলে উনার মন্তব্যের পাশাপাশি একটু বলতে চাই যে কি হলে আমাদের জন্য সব দিক দিয়ে ভালো হয়, সৃজনশীলতার প্রশ্ন আমরা থাকতে পারি, দর্শকরাও একটু ভালো। আমার মনে হয় যে যা কিছু আমরা করি, আমরা যদি বাসায় বসে থাকতাম, তাহলে আজকে আমি ফাহমিদা নবী বা বাচ্চু ভাই, বালাম, আসিফ এখানে থাকতে পারতাম না, কারণ শ্রোতা আমাদেরকে চায়, দর্শক আমাদেরকে চায়, সেই কারণের জন্য আমরা এখানে এত কিছু গন্ডগোল করে আসলে হবে না। আমার কথা হচ্ছে আমরা গান গাই, সিম্পলি তারা ভিডিও দেখতে চায়, দর্শক কি চায় সেদিকে আমরা থাকতে চাই, এবং আমাদের গানগুলো যে মানুষ এখনো শুনে এবং শুনতে চায়, ভালো গান, এর জন্য যা কিছু করার দরকার আমরা করতে চাই। আমরা ভালো গান, ভালো একটা সুন্দর জায়গার মধ্যে থাকতে চাই। আমরা এটা চাই। বালাম ভাই, আপনি যদি একটু বলতেন যে আপনার প্রত্যাশা শিল্পী হিসাবে, শ্রোতা প্রথমত হিসাবে। ফাহমিদার সাথে একমত, কারণ আমরা শিল্পী হিসেবে একটা জিনিসই চিন্তা করি সবসময়, যে গান কখন কোন গানটা বানাচ্ছি, এরপরে কোন অ্যালবামটা করবো, আরো কি সুন্দর গান বানানো যায় কিনা, আরো কি ভ্যারিয়েশন দিয়ে করা, এটা হচ্ছে সবসময় থাকে মাথায়। আর মাঝে মাঝে যেটা ফিল করি যে যখন ওই রেকর্ড লেভেলরা বলে হ্যাঁ অ্যালবাম বা মার্কেট খারাপ, এই কথাগুলো আসলে অনেকে অডিয়েন্স হতে রিলেট করতে পারবে না, যে মার্কেট ডাউন বা মার্কেট আপ এটা বলতে কি বোঝায়। হ্যাঁ, হঠাৎ করে 2 বছর দেখা যাচ্ছে খুব জমজমাট, আবার 2-3 বছর 4 বছর 5 বছর বলতেছে কোন অ্যালবামই ওইভাবে চলতেছে না, মানুষ কিনতে চায় না, বাট গান শুনতেছে সবাই, কিন্তু সিডি চলে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেগুলার কথা, আমরা সবাই শুনি। তো তখন আমরা আসলে কি, আমরা তো প্রফেশনালি করি, আসলে আমি করি প্রফেশনালি, বাচ্চু ভাই করতেছে, ফাহমিদা আপা হয়তো আম শিওর যে ভালোবেসে হোক প্রফেশনালি করতেছে। তো ওইটা হলে আসলে মুশকিল হয়ে যায়, কারণ একটা প্রফেশনাল হিসেবে যখন একটাকে সাপোর্ট দেব। হি ওয়াজ আস্কিং, আপনার প্রশ্নটা বোধহয় ছিল ব্যারিস্টার অনিকের প্রশ্নটা, ওটাতে আবার ফিরে যাওয়া দরকার। বাচ্চু ভাই, আপনি ও সরি, আমি কি অন টপিকে চলে গেছিলাম? ভালো, যেটা ছিল ভালো ছিল, ভালো ভালো, এটা ঠিক ছিল, মানে তুমি ইমোশনালি আমি এন্ডিং টানছিলাম আর কি। আচ্ছা, এন্ডিংটা ছিলেন। তুমি ইমোশনালি টেনে দাও, এন্ডিং টেনে দাও। আসিফ ভাই একটু বলে বাচ্চু ভাই শেষ করে দেখ। আমার মনে হয় বাচ্চু ভাইয়ের কমপ্লেন্টটা সব বললে, কারণ আমি একটু টুকটাক জানি, তো আমি তাহলে বাচ্চু ভাইটার সাথে পরে আমরা শেয়ার করতে পারবো। বাচ্চু ভাই ফার্স্ট অফ অল অনেককে আমি থ্যাঙ্কস জানাচ্ছি থ্রু দ্য টেলিভিশন রাইট নাও অন বিহাফ অফ বাংলাদেশ মিউজিশিয়ান, আর্টিস্ট আমরা সবাই জানি, ফ্রম টপ টু বটম যত আর্টিস্ট আছে সবার তরফ থেকে থ্যাঙ্কস জানাচ্ছি, যে উনি চেষ্টা করেছেন কিন্তু আদায় করে দিতে পারেননি। And he said MIB has taken that power to take out that money from radio or রেডিওগুলো উনি থেকে বলেছেন যে স্টপ করেছেন, পেইং করেছেন। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস MIB? Again going back to the same story, who is this MIB? Music Association Industry Owners কোম্পানির মালিক, ওনাদের কোম্পানির জন্য ডিস্ট্রিবিউশনের জন্য যারা প্রোডাক্টগুলি কিনেছিলেন, এটা নিয়ে উনি স্টপ করতে পারার কথা না, রয়্যালিটি কিন্তু আর্টিস্ট পাওয়ার কথা। আজকে আপনি যদি একটু পাশের দিকে তাকিয়ে দেখেন, কিশোর কুমার সাহেবের ছেলে অমিত কুমার নিড টু ডু নাথিং, জাস্ট রয়্যালিটির উপর ভাসছে উনি। জি, যেহেতু মানে ওটা রাইট, উনি কিছু করেন না এবং উনি রয়্যালিটির উপর ভাসছেন। আমাদের এখানে আমি এবং আমার সাথে সাথে যারা আছে তাদের সবারই সন্তানাদি আছে, আমরা ভাসতে চাই না, আমরা ভাসতে চাই না, কিন্তু আমরা বাঁচতে চাই। আসিফ ভাই, আপনার জন্য 1 মিনিট সময় আছে, যে আপনি বেসিক্যালি আমাদের কপিরাইট আইনটাকে একটু জানা উচিত, কারণ প্রথম যেটা বাচ্চা ভাই বলেন, ডেফিনেটলি গার্জিয়ান থাকা উচিত যে গানটা গাইবে। আমরা সমস্যা হচ্ছে, আমরা যখন গানটা তাদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করতে দেই,
তখন কিন্তু আমরা এখন যত কথাই বলি যে গানটার সাথে রয়্যালিটি কোম্পানি নাই, হুইজ এমআইবি বা অনিক সাহেব কোন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেন আমি জানি না, কারণ আমি ইন্ডাস্ট্রি দীর্ঘদিন কাজ করছি, ওনার সাথে আমার কখনো এই বিষয়ে কথা হয়নি, এবং আমরা লিডারশিপে ছিলাম, আমাদের সাথে আর্টিস্টরা ছিল, কথাবার্তা হয়েছে, হয়তো উনি অন্য কোনো অ্যাঙ্গেলে ট্রাই করেছেন, কিন্তু উনিই বা কে যে এটা ফাইট করার, ওনাকে অথরিটি কে দিল? না, ওনাকে মনে করো আমি দিয়েছি। আপনি দিয়েছেন, কথা এটা পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, কিন্তু এমআইবি একটা বিগেস্ট ব্যাপার, না, 38টা কোম্পানি এখানে আছে, এক্ষেত্রে তো বাম্বা একটা বিগেস্ট ব্যাপার, অবশ্যই, সবাই বড় ব্যাপার। এলসিএস গিল্ড একটা বিগেস্ট হ্যাঁ, তো ব্যাপার। এখন আমরা- তো এখন অনেকগুলি সংগঠন, অনেকগুলি মাথা, ভিন্ন মত। সেটাই ভিন্ন মতের চাইতে বড় ব্যাপার হচ্ছে আইনের দিক থেকে আপনার যেমন ফিল্মের গান একটা ল, প্রডিউসারদের অ্যাসেট এটা টোটালি, বাচ্চু ভাই আম্মাজান গেলেন, গগন বিদার হিট এটা বেসিক্যালি, কিন্তু উনি রয়্যালিটি পাচ্ছেন না, কারণ ওই কপিরাইট বাংলাদেশে একই কপিরাইটের দুইটা আইন আছে, অডিওর ক্ষেত্রে অডিওর কোনো কপিরাইট আইন নেই, এটা আমরা যখন গানটা বিক্রি করি তখন কিন্তু লিখে দিই সর্বসত্য, দিয়ে দিলাম আর এদের দিয়ে দিলাম। 60 বছরের জন্য 60 বছর। এখন আমরা যদি সাইন করে দেই আমার অ্যাসেটটাকে, আবার যদি বলি এটা আমার, তাহলে কিন্তু কন্ট্রাক্টর হয়ে যায়। তার চেয়ে ভালো হবে আমরা সবাই বসে একটা জায়গায় বসে, যেটা আপনি প্রথম থেকে বলছিলেন যে- এমআইবি, সেটা আমরা এলসিএস শুরুতে গিল্ড, বলেছি। বাম্বা, বাম্বা সবাই, আমরা সবচেয়ে ছোট আছেন আর এমবি, আমরা বসে 4টা জন বসতে সমস্যা কোথায়? আমার মনে হয় যে আমরা সবাই মিলে বসে আমরা আরো ভালো গান আপনাদের কাছ থেকে আমরা আসলে পাবো, গানও বানানো দরকার। আমরা গান ভালো গান বানানো আমরা পাবো। দরকার, এটাই। আজকের এগুলো অনুষ্ঠানে আসার জন্য আপনারা আপনাদের বানাবেন। অনেক আপনারা ধন্যবাদ, serious, অনেক নাইস ধন্যবাদ। যে আপনাদেরকে আমরা পেলাম। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।